এই যে ভারতের এই মোদি সরকারের বাংলাদেশ পলিসি বা তাদের নিজেদের দেশের ভিতরেও যে মুসলমান বিরোধ পলিসি, এগুলোর এগেনস্টে বাংলাদেশের জনগণ সোচ্চার হয়ে উঠেছে এবং এইখানে বাংলাদেশের জনগণও বদল চায়। তো এই বদল চাওয়ার জন্য, ভারতের টনক নড়াবার জন্য যদি আমরা বয়কট ভারত একটা ইকোনমিক পলিসিও যদি আমরা বাস্তবায়ন করি, সেখানে জনগণ আমাদের সাথে আছে, সেটা জনগণ অলরেডি জানিয়েছে। সো এইটার একটা বড় ডাক ইনশাল্লাহ আমরা দেওয়ার অপেক্ষায় আছি। উপজেলা নির্বাচনে অংশ না নিয়ে কি ক্ষতিগ্রস্ত হলো বিএনপি জামাত? বিএনপি আলাদা, জামাত আলাদা, বাকি প্রত্যেকটা বিরোধী পক্ষের দলও আলাদা। বিএনপি বলেছেন তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, ফেয়ার এনাফ। এবং উনারা করবেন না মানে কি, যে উনাদের মার্কা দিয়ে করবেন না। ওনাদের কিছু নেতাকর্মী হয়তো করতেই পারেন, আমি জানি না, আমি আসলেই জানি না, কারণ ওনারা কতখানি, মানে আমি একটা জায়গায় একটা হেডলাইন পড়েছিলাম যে ওনারা ডিক্লেয়ার করেছেন যে যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দলীয় পদ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, এরকম একটা। সো এইটা হতেই পারে। জামাত, বাংলাদেশ জামাত ইসলামের এরকম কোনো আপনার রিপোর্ট আমি অ্যাটলিস্ট পড়িনি। হ্যাঁ, আর বাংলাদেশ জামাত ইসলামের মার্কাও নেই দেবার মতো, বিএনপি যেমন মার্কা আছে দেবার মতো, বাংলাদেশ জামাত ইসলামের সাথে যে অন্যায়টা এই সরকার করেছে, যে তাদের মার্কাটা তাদের কাছ থেকে নিয়েছে, তো তাদের এখন তো মার্কা নেই। হ্যাঁ, সো যেহেতু তাদের মার্কা নেই, তাহলে তারা অফিসিয়ালি ডাক দেওয়ারও যে বড় কোনো আপনার ইমপ্লিকেশনস আছে তা না। মানে তাদের নেতাকর্মীরা যারা নির্বাচনে যেতে চান, তারা এমনিও তাদের ওই মার্কা ছাড়াই যেতে হবে, দাঁড়িপাল্লা মার্কা ছাড়াই যেতে হবে। সো তাহলে এটার ইমপ্লিকেশন ভিন্ন। আর তাছাড়া আমরা যেহেতু বিএনপির সাথে আমরা আলোচনায় আছি অ্যান্ড হোয়াটনট, আমরাও একটা জায়গায় সর্ট অফ আমরা ওরকম একটা ডিসিশনে এসছি। আমরা অনেক বিরোধী দলের মধ্যে অনেক দলই একটা ডিসিশনে এসছে যে আমরা আমাদের মার্কা নিয়ে এই নির্বাচনে যাব না। আমরা অনেকগুলো দলই নির্বাচনে, সেখানে অনেকগুলো দল আছে যারা বলেছে আচ্ছা ঠিক আছে, আমাদের নেতাকর্মীরা যদি নির্বাচনে যেতে চান, যেহেতু লোকাল নির্বাচন, আপনারা মার্কা ছাড়া যান, কোনো অসুবিধা নেই। কিছু দল আছে যারা বলেছে না, গেলে দলের পর থেকে অব্যাহতি নিতে হবে, সো অ্যান্ড সো ফোর্থ। সো এটা ঠিক আছে। এটা দেখেন, আমরা লোকাল নির্বাচনগুলো এমনিতেও দলীয়করণের বাইরে থাকার কথা ছিল। আওয়ামী লীগ 2015 সালে জোর করে দলীয়করণ করলো। এই দলীয়করণ করার পর এখন কিন্তু আওয়ামী লীগই সাফার করছে। ওদের দলের ভিতরে সব জায়গায় মারামারি হচ্ছে এই দলীয়করণ করার পর। ওদের দলই 10 ভাগে ভাঙছে প্রত্যেকটা জায়গায় এই দলীয়করণ করার পর। হ্যাঁ, সো আর জাতীয় নির্বাচন আর লোকাল নির্বাচনে আকাশ পাতাল কোনো ডিফারেন্স তো হয় নাই ভাই। মানে আওয়ামী লীগ তো পুরো ক্ষমতা নিয়ে বসে আছে, কাউকে না ভোট দিতে দেয়, কাউকে না নির্বাচনে ক্যাম্পেইন করতে দেয়, কাউকে না কিচ্ছু করতে দেয়। তাহলে যদি কিছু করতেই না পারো, তাহলে ওপেনলি আর আমার মার্কা দিয়ে ডিক্লেয়ার করে নির্বাচনে যাওয়ার কি আছে? আমার লোকজন নির্বাচন করে তারা করুক, কিন্তু মার্কা দিয়ে ডিক্লারেশন দিয়ে নির্বাচনে যাওয়ার কি আছে? যদি আমাকে মার্কা দিয়ে ডিক্লারেশন দিয়ে নির্বাচন করতেই দিবে না তো ভাই আওয়ামী লীগ। সো তাহলে আমাদের ওই জায়গায় আসতে হবে যে পুরো আন্দোলন করে আওয়ামী লীগকে সরায় তারপরে নির্বাচন দিতে হবে। আর যদি ওই জায়গায় আসতে, তাহলে আমাদের ওই কাজই। তাহলে আর নির্বাচন নিয়ে আমরা মাথা ব্যথা না করে আমরা আন্দোলন নিয়ে মাথা ব্যথাটা বেশি করি। বিএনপি জামাত এক হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার কথা শোনা যাচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো আভাস পাওয়া যাচ্ছে না। দেখেন, এগেন আমি প্রথমে যে কথাটা বললাম যে আমাদের সবার প্রচেষ্টা, আমরা সবাই মিলে এক হয়ে, শুধু আমরা জামাত, শুধু আমরা বিএনপি, শুধু বিএনপি জামাত না, সবাই মিলে এক হয়ে। সো যত বিরোধী দল আছে, যত বিরোধী পক্ষ আছে, সবাই মিলে এক হয়ে নামার প্রচেষ্টায় আমরা আছি। সো সেখানে নিশ্চয়ই সবচেয়ে বৃহত্তম দল বিএনপি, এবং বিএনপির সাথে আগে কোয়ালিশনের সরকার গঠন করেছিল এত বড় একটা দল জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম। সো এই বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলাম, এই দুটো দলই এই বিরোধী পক্ষের ভেতরে বড় অবদান রাখবে, সেই আশা আমরা সবাই করছি। এবং ইনশাল্লাহ আমরা যখন সবাই মিলে নামবো, তখন আপনারাও দেখবেন। জাতীয় পার্টির নেতা জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টির মতো বড় দলগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে বা যাবে, ধর্মভিত্তিক ক্যাডার সংগঠনগুলো শক্তি বাড়বে, কারণ মানুষ আওয়ামী বিরোধী হয়ে রাজপথে প্রতিবাদ করতে পারছে না। আপনি কি তাই মনে করেন? আমি প্রথমত জাতীয় পার্টির কারেন্ট চেয়ারম্যান জনাব জিএম কাদেরকে সাধুবাদ জানাতে চাই। এই ধরনের, এই যে উনি এখন আবার যে কথা বলা শুরু করেছেন, এটার জন্য আমি তাকে সাধুবাদ জানাতে চাই। কারণ এগেন জাতীয় পার্টিকে, মানে পার্টির অবস্থান থেকে আওয়ামী লীগ সরিয়ে দিয়েছে অনেক আগে থেকে। মানে জাতীয় পার্টির কে নিয়ে আওয়ামী লীগ যেই পুতুল খেলাটা খেলেছে, এরপর জাতীয় পার্টির ঠিক আসলে পার্টিগত অবস্থান বলতে কিছু আছে কিনা এটা নিয়ে আমি শিওর না। তবে পার্টির চেয়ারম্যান হিসেবে জনাব জিএম কাদের যদি এরকম একটা শক্ত অবস্থান নেওয়া শুরু করেন এবং সেখানে অটল থাকেন,
মানে এই অবস্থান নেওয়ার পর সেখানে অটল থাকেন, মানে সহজে সরে না যান, তাহলে আমি একটা মানে একটা সুযোগ দেখি যে জাতীয় পার্টি এখন যে অবস্থায় গেছে, মানে বেসিক্যালি একটা শেষ পার্টি, এখান থেকে হয়তো ফিরে আসতে পারে। এবং এখানে ফিরে আসার জন্য একমাত্র এই যে চেয়ারম্যান সাহেব জি এম কাদের সাহেবকেই বড় অবদান রাখতে হবে। তো উনি এই ধরনের আলোচনা শুরু করেছেন, এই ধরনের কথাবার্তা শুরু করেছেন, এটা আমি পজিটিভভাবে দেখি, ইতিবাচকভাবে দেখি, এবং আমি ওনাকে সাধুবাদ জানাই। ব্যারিস্টার আন্দোলিক রহমান পার্থ ও নুরুল হক নূরের মতো নেতারা চুপ হয়ে গেছেন, কারণ কি বলে মনে করেন? দেখেন, আপনি আমাকে খুব অড একটা পজিশনে ফেলেন। কে কথা বললো না, কে কথা বললো না, এগুলো নিয়ে আসলে আমি তো আর মন্তব্য করতে পারি না। পার্থ কেন কথা বলবে, কি কথা বলবে, কেন কথা বলবে না, এটা পার্থর কমপ্লিটলি পার্সোনাল বিষয়। এবং আমি জানিও না, মানে আমি এমন না যে তার সাথে প্রত্যেক দিন কথা হয়, এই তুমি আজকে কি কথা বললা, হ্যাঁ। সো আমি জানি না সে আসলে কবে কথা বলেছেন, কবে কথা বলেননি। সো ওইটা যেহেতু জানি না, সেটা নিয়ে আমি কমেন্টও করতে পারি না যে আচ্ছা গত 6 মাস তো প্রত্যেক দিন কথা বলতো, গত 3 সপ্তাহ কথা বলছে না। আমি আসলে জানি না উনি মাসে একবার কথা বলে, না সপ্তাহে একবার, না দিনে একবার, আমি জানি না। রোজার ঈদের আগে আমার লাস্ট নূরের সাথে কথা হয়েছে, এরপর নূরের সাথে কথা হয়নি। তো আমি জানি না ও কি করছে। আমরা সবাই অনেক প্রিপারেশনের মধ্যে আছি যেন একসাথে বড় কিছু নামাতে পারি, বাট প্রত্যেক দিন তো আর সবার সাথে কথা হয় না। সো নূর কি করছে, বা আপনার জামাত ইসলামের আমির মহোদয় কি করছেন, বা বিএনপির প্রেসিডিয়াম মেম্বার সো অ্যান্ড সো কি করছেন, বা পার্থ কি করছেন, বা আরেকটা দল, বা রব ভাই কি করছেন, জাসদ জেএসডি রব ভাই কি করছেন, বা মান্না ভাই কি করছেন, ডে অন ডে তো আমরা খবর রাখতে পারি না। সো কে কি বলছেন না বলছেন আমি জানি না। তবে আমি বিশ্বাস করি যে এনারা কেউই নিস্তেজ হয়ে যাননি, এনারা কেউই নীরব হয়ে যাননি। হয়তো 2 দিন খবরে দেখেছেন, 2 দিন খবরে দেখেননি, হঠাৎ করে একটা প্রশ্ন চলে আসছে, কিন্তু এই প্রশ্নটা আমার মনে অবাঞ্ছিত। এই প্রশ্ন করার কোনো কারণ নেই। এনারা সবাই অ্যাক্টিভ রাজনীতি করে যাচ্ছেন, সরকারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। হয়তো ঈদের জন্য ওনারা এর মধ্যে কোনো প্রোগ্রাম ডিক্লেয়ার করেনি, প্লাস আরেকটা আমরা সবাই একটা প্রিপারেশনে আছি যে বড় করে সবাই মিলে প্রোগ্রাম ডিক্লেয়ার করব। সো সেই কারণে হয়তো তাদের নিজেদের দলের বা পার্সোনাল লেভেলের প্রোগ্রাম হয়তো এখন একটু ধিমে আছে, সেটা থাকতেই পারে। বাট তাছাড়া এগুলো নিয়ে আসলে আমি ঠিক উত্তর দেবার মতো জায়গায় নেই। ভারত বয়কটে সমর্থন থাকায় বিএনপির প্রতি সহানুভূতিশীল হচ্ছে চীন, এরকম খবর পাওয়া যাচ্ছে, আপনি কি মনে করেন? যদি কেউ সহানুভূতিশীল হয়, সহানুভূতি দেখায়, খুব ভালো, কিন্তু এগেন বিদেশি কোনো দেশের কারণে বা তাদের সহানুভূতি বা তাদের সম্পৃক্ততা বা তাদের সহযোগিতা, এই কোনো কিছু দিয়ে আমাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি পলিসি নির্ধারিত হবে না। সো আমরা কোনো একটা পলিসি নিলাম, এই পলিসি বাস্তবায়নে অন্য কেউ সহযোগী হলো, বা এই পলিসিতে কেউ সাধুবাদ জানালো, মাশাআল্লাহ, আমরা খুবই আনন্দিত, আমরা খুশি, সব ঠিক আছে। কিন্তু এই সাধুবাদ জানানো বা এই সহযোগিতার ভিত্তিতে আমাদের কাজও হবে না, আমাদের পলিসিও হবে না। আমাদের পলিসি দেশের জনগণের জন্য যেটা ভালো এবং আমরা জনগণকে নিয়ে যেটা করতে পারবো সেই ভিত্তিতেই হবে। সো আমরা ভারত বয়কট করার জন্য কে আমাদের সাধুবাদ জানালো, এটা ইগেন সাধুবাদ জানিয়েছে, খুব ভালো কথা ভাই, আমরা অত্যন্ত আনন্দিত। হ্যাঁ, তবে অনেক দেশ এই ফ্যাসিস্ট সরকারকেও ফুল সহযোগিতা করেছে। সো এগুলো নিয়ে আবার ওই দেশগুলোর সাথেও আমরা সুসম্পর্কই চাই। সো তাদের সম্বন্ধে কোনো কমপ্লেইন বা তাদের সম্বন্ধে কোনো ভাবা, এগুলো কোনো কিছুরই জায়গায় আমরা নেই। আমাদের পুরো কাজ আমাদের নিজেদেরই করতে হবে। ভারতীয় পণ্য বয়কট কর্মসূচিতে কেমন সাড়া পড়েছে বলে মনে করেন আপনি? দেখেন, ভারতীয় পণ্য বয়কট কর্মসূচি আমরা দেইনি, আমরা এইটা নিয়ে আলোচনা করেছি। কিছু দল অফিসিয়ালি ডাকও দিয়েছে এবং আমরা যেই দলগুলো অফিসিয়ালি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে আমরা তাদেরকেও সাধুবাদ জানিয়েছি। এবং ওভারঅল আমরা একটা পলিসি করে এগিয়ে জেনারেল একটা কল অফ অ্যাকশন দিতে চাই, মানে পুরো বিরোধী পক্ষ, 2-1টা দল না, পুরো বিরোধী পক্ষ আমরা একটা কল অফ অ্যাকশন দিতে চাই ভারতীয় পণ্য বিরোধী বা কিছু এই রিলেটেড। এই কল অফ অ্যাকশনের প্রিপারেশনেও আমরা আছি। তবে অলরেডি যারা ডাকটা দিয়েছে আমরা তাদের সাথেও একমত, কারণ এটা আমরা সবাই দিব, কিন্তু আমরা সবাই আরও ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দেব। এবং এই ইনিশিয়াল ডাকে জনগণ অনেক সাড়া দিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মিডিয়াতে দেখেছি, গ্রামগঞ্জে, উপজেলা, জেলা পর্যায়ে যখন আমরা যাতায়াত করি, যখন ওখানকার নেতাকর্মীদের সাথে কথা বলি, জনগণের সাথে কথা বলি, সেখান থেকে আমরা কন্টিনিউয়াসলি শুনছি যে এই যে ভারতের এই মোদি সরকারের বাংলাদেশ পলিসি বা তাদের নিজেদের দেশের ভিতরেও যে মুসলমান বিরোধ পলিসি, এগুলোর এগেনস্টে বাংলাদেশের জনগণ সোচ্চার হয়ে উঠেছে এবং এইখানে বাংলাদেশের জনগণও বদল চায়। সো এই বদল চাওয়ার জন্য, ভারতের টনক নড়াবার জন্য যদি আমরা বয়কট ভারত
একটা ইকোনমিক পলিসিও যদি আমরা বাস্তবায়ন করি, সেখানে জনগণ আমাদের সাথে আছে, সেটা জনগণ অলরেডি জানিয়েছে। সো এইটার একটা বড় ডাক ইনশাআল্লাহ আমরা দেওয়ার অপেক্ষায় আছি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changeTV.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changeTV.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত।